আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে আমার ব্যাকটেরিয়ার দ্বিতীয় পর্বের ক্লাসে দেখা হচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলো ক্লাসে চলে যাই। তো প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদেরকে একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে একটি আদর্শ ব্যাকটেরিয়াতে কি কি থাকে, তাই না? একটা আদর্শ ব্যাকটেরিয়ায় তোমার কোষ প্রাচীর থাকে, ক্যাপসুল থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়ানোর চেষ্টা করেছি। তো এখনকার ভিডিওতে আমরা তোমাকে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্যাকটেরিয়া কি বলো তো? আদিকোষী প্রাণী না প্রকৃতকোষী প্রাণী? সবাই বলো, ব্যাকটেরিয়া কি আদিকোষী না প্রকৃত কোষ? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ, না? তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ কাকে বলা হয়? ইউক্যারিওটিক সেল। আচ্ছা, প্রকৃত কোষ আর আদিকোষ যদি আমি বলি, তাহলে আদিকোষে কোন ধরনের কোষ বিভাজন হয়? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটাকে আমরা দ্বিবিভাজনও অনেকে বলতে পারি। তো ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতিটাই মূলত হলো আসলে দ্বিবিভাজন পদ্ধতি। তো আমাদের এই ক্লাসটার কন্টেন্টটা আসলে ভর্তি পরীক্ষার জন্য। তো ভর্তি পরীক্ষার জন্য তোমার জানা দরকার যে পদ্ধতিগুলোর নাম। তো পদ্ধতিগুলোর বিস্তারিত আসলে আমার এতটা গুরুত্বপূর্ণ এখন হবে না। আচ্ছা, এখন এই যে দ্বিবিভাজন বা যে বাইনারি ফিশন পদ্ধতিটা কেমনে ঘটে? প্রথমে একটি কোষ সমান দুই ভাগে ভাগ হওয়ার নাম হচ্ছে দ্বিবিভাজন। অন্যভাবে দ্বিবিভাজন হলো আদিকোষের অযৌন জনন প্রক্রিয়া, যেখানে নিউক্লিয়ার বস্তু সমান দুই ভাগে ভাগ হয়। ওকে, নিউক্লিয়ার বস্তু সমান দুই ভাগে বিভক্ত হয়। দ্বিবিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি তথা প্রজননের প্রধান উপায়। এই প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়াম কোষ বিভক্ত হয়ে সম আকারের দুটি কোষে পরিণত হয়, তাই তো? তাহলে প্রথমে ছবিটা দেখো। এই যে একটা আমার যে ব্যাকটেরিয়ার যে ক্রোমাটিন তন্তুগুলা ব্যাকটেরিয়ার একটা জায়গাতে যুক্ত হলো, তারপর সেখানে রেপ্লিকেশন হলো। রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে। তোমরা কি বলতে পারবে ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয়? ডিএনএ রেপ্লিকেশন হয় মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, তাই না? তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটি থেকে দুইটি ডিএনএ, তারপর কি হবে? এখানে তোমার এই যে সাইটোপ্লাজমগুলো ভেতরের দিকে ঢুকে এক সময় দুইটা নিউক্লিয়াস সম্পূর্ণ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, বা দুটি অপত্য কোষ উৎপন্ন হবে। তো এটাই তো মূলত ব্যাকটেরিয়ার কি অযৌন জনন, যেটাকে আমরা দ্বিবিভাজন বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো কি আছে এইখানে, দেখো কিছু ইনফরমেশন আছে যে উপযুক্ত পরিবেশে আমাদের অন্ত্রের মধ্যে বসবাসকারী যে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটে সংখ্যাকে দ্বিগুণ করতে পারে, অর্থাৎ প্রতি 20 মিনিটে তার সংখ্যা ডাবল হবে। বাস্তবে যদি এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে একদিনে ইকোলাইয়ের 72টি জেনারেশন সৃষ্টি হতে পারে। এই 72টি জেনারেশন যদি হয়, তুমি বুঝতে পারতেছো? জেনারেশন মানে বুঝো, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। ধরো তুমি এক প্রজন্ম, তোমার বাবা এক প্রজন্ম, তোমার দাদা এক প্রজন্ম, তোমার দাদার বাবা আরেক প্রজন্ম, তোমার দাদার দাদা আরেক প্রজন্ম। এভাবে 72টা প্রজন্ম ব্যাকটেরিয়াম একদিনে সংগঠিত করতে পারে। বাস্তবে যদি এটা হতো, তাহলে তো পৃথিবীতে ব্যাকটেরিয়া ছাড়া আসলে আর কিছুই থাকতো না। কারণ কয়েক জেনারেশন বৃদ্ধির পরে এদের খাবারের ঘাটতি দেখা যায় এবং পরিবেশকে বিষাক্ত করে ফেলে পড়ে। এটা ব্যাপারটার ব্যাখ্যা দিচ্ছিল আমাদের বিজ্ঞানী ডারউইন, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যোগ্যতমরাই টিকে থাকে, তাই না? যে আমরা যখন কোনো কিছুর বংশ বিস্তারটা জ্যামিতিক হারে করার চেষ্টা করি, তখনই আমাদের খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা দেখা যায়। সেখান থেকে আমাদের সীমিতকরণ শক্তি নামে একটা ব্যাপার ছিল, যা ওটা আমরা পরবর্তীতে পড়ব। এবার আসো মুকুল উদ্গম বা বার্ডিং। কোনো ব্যাকটেরিয়াতে মুকুল উদ্গম তথা কুড়ি সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। প্রথমে কুড়িটা ধীরে ধীরে বড় হয়, তারপর মূল ব্যাকটেরিয়ার নিউক্লিওয়েড, ওই যে নিউক্লিয়াসের মতো যে বস্তুটা, দুই খণ্ডে বিভক্ত হয়, একটা মুকুল হয়। মুকুল পরে পৃথক হয়ে মনে করো আলাদা একটা কোষ তৈরি করে। এটা খুব জটিল কিছু না। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার অযৌন জনন দেখো। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া অ্যান্ডোস্পোর সৃষ্টি করে এবং অ্যান্ডোস্পোরের মাধ্যমে তার অযৌন জনন সম্পন্ন করে। অ্যান্ডোস্পোরটা তো এই যে বলছিলাম তোমাকে যে একটা রেণু যখন চারপাশে একটা আবরণের ভেতরে ঢুকে যায়, তখন সেটাকে বলা হয় অন্তঃরেণু বা অ্যান্ডোস্পোর। আচ্ছা, অ্যান্ডোস্পোর বা অন্তঃরেণু উৎপাদন দেখো, খুব সহজ হিসাব মোটামুটি। অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে ব্যাকটেরিয়া কোষ সৃষ্টি করে, এটা গুরুত্বপূর্ণ, এতটা না। দেখো, যৌন জনন। আসলে প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন ঘটে না এখানে, কারণ এখানে কোনো গ্যামিট সৃষ্টি হয় না।
এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন হয় না, কারণ এখানে কোনো গ্যামিট সৃষ্টি হয় না, কোনো মায়োসিস কোষ বিভাজন হয় না, কোনো ডিপ্লয়েড কোষ হয় না, কোনো জাইগোটও তৈরি হয় না। তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, যৌন জনন কাকে বলে জানো? শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস একীভূত হয়ে জাইগোট সৃষ্টি করাকেই বলা হয় যৌন মিলন। যেটা তার মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট হবে, এটাকে বলে নিষেক। আর এইভাবে যে জননটা হবে বা যে ধরনের জনন হবে সেটাকে আমরা বলতে পারবো কি বলতো? যৌন জনন। তাহলে এখানে যদি কোনো গ্যামিট সৃষ্টি না হয় মানে কি কোনো পুং গ্যামিট সৃষ্টি হবে না, কোনো স্ত্রী গ্যামিট সৃষ্টি হবে না, কোনো পুং গ্যামিট সৃষ্টি হবে না, কোনো স্ত্রী গ্যামিট সৃষ্টি হবে না, এবং কোনো কি হবে না? জাইগোটও সৃষ্টি হবে না। তাহলে এটা কি জনন বলা উচিত হবে? যৌন জনন উচিত হবে না। তারপরও আমরা কেন যৌন জনন বলতেছি? কারণ এখানে বংশগতীয় বস্তু স্থানান্তর হয় বা জেনেটিক যে ম্যাটেরিয়াল সেইটা স্থানান্তরিত হয় বলে আমরা এটাকে ব্যাকটেরিয়ার যৌন জনন নামে অভিহিত করে থাকি। কিন্তু যদিও ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন হয় না, ব্যাকটেরিয়াতে হয় মূলত অযৌন জনন, যে মুকুলোদ্গম, বাইনারি ফিশন, দ্বিবিভাজন, গনিডিয়া, অ্যান্ডোস্পোর এগুলোর মাধ্যমে। তাহলে ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন হয় না, কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস বিনিময় হওয়ার কারণে এটাকে আমরা যৌন জনন বলে থাকি। কয়ভাবে জেনেটিক ম্যাটেরিয়ালস বিনিময় হতে পারে? 3 ভাবে। একটা হচ্ছে কনজুগেশন নালীর মাধ্যমে। তোমরা খেয়াল করে দেখো যে আমরা সবাই জানি যে ধরো এইটা হচ্ছে একটা দাতা ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে একটা গ্রহিতা ব্যাকটেরিয়াম। তো এখন এইখানে তো ব্যাকটেরিয়াতে আমরা জানি ব্যাকটেরিয়ার মূল ডিএনএর বাইরে একটা স্বাধীন স্বপ্রজনন সক্ষম অল্প সংখ্যক ডিএনএ ধারণকারী একটা বৃত্তাকার ডিএনএ অণু থাকে না, দ্বিসূত্রক, যার নাম কি? প্লাজমিড। তো এইখানে একটা প্লাজমিড আছে। তো এখন ব্যাপারটা কীরকম হয় এখানে দেখো, মনে করো 2টা ব্যাকটেরিয়াম যদি পাশাপাশি অবস্থান করে তাহলে একটা 2টার মধ্যে একটা কনজুগেশন বা একটা সংযোগকারী নালী সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলো তো? 2টার মধ্যে একটা কনজুগেশন নালী বা সংযোগকারী নালী সৃষ্টি হয়। এখন এই অবস্থায় কি করে? এই যে আমার প্লাজমিড ছিল না, এই প্লাজমিডটার রেপ্লিকেশন হয়। প্লাজমিডটার কি হয়? রেপ্লিকেশন হয়। প্লাজমিডটা রেপ্লিকেশন হয়ে এই কনজুগেশন নালীর মধ্য দিয়ে প্লাজমিডটা দাতা কোষ থেকে গ্রহিতা কোষে চলে যায়। প্লাজমিডটা কোথায় চলে যায়? দাতা কোষ থেকে গ্রহিতা কোষে চলে যায়। তো দাতা কোষ থেকে গ্রহিতা কোষে চলে গেলে কি জেনেটিক ম্যাটেরিয়ালসটা ট্রান্সফার হয়ে গেল না? এই দেখো, এই যে প্লাজমিডটা কনজুগেশন নালীর মধ্য দিয়ে এইখানে চলে গেল। এখন এইখানেও যে প্লাজমিড আছে, এইখানেও সেই প্লাজমিড আছে। অর্থাৎ এই প্লাজমিডটাই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা কনজুগেশন নালীর মাধ্যমে এক ব্যাকটেরিয়াম থেকে আরেক ব্যাকটেরিয়ামে চলে গেল। এইটাই হচ্ছে কনজুগেশন নালীপথে চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়া, সাধারণত মৃত ব্যাকটেরিয়া, ডিএনএ যদি গ্রহিতার কোষে প্রবেশ করে তাহলে রিকম্বিনেশন ঘটতে পারে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এই জিনিসটা কীরকম আমি যদি একটু বোঝাই, দেখো ধরো এইটা হচ্ছে একটা সুস্থ ব্যাকটেরিয়াম আর এইটা হচ্ছে একটা মৃত ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা আসলে কিভাবে মারা গেছে জানো? এই ব্যাকটেরিয়াটা মারা গেছে, ব্যাকটেরিয়া মারার মূল উপাদানটা, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মূল উপাদান কি ছিল বলো তো? পেপটিডোগ্লাইকান। তো আমি যদি পেপটিডোগ্লাইকানের ছিদ্র করে দিতে পারি তখন এই পেপটিডোগ্লাইকান দিয়ে বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করে সেলটা ব্রাস্ট আউট হয়ে যাবে। বোঝা গেল? তার মানে পেপটিডোগ্লাইকানের যদি একটা ছিদ্র হয়, বাইরে থেকে ওয়াটার ইনটেক মানে ওয়াটার যেটা পানি সেটা ভিতরে প্রবেশ করবে এবং সেলটাকে ব্রাস্ট আউট করবে। মানে কোষ প্রাচীরের যে মেমব্রেনটা বা ঝিল্লিটা এটা কি হয়ে যাবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মাধ্যমে ব্যাকটেরিয়াটা মারা যাবে। তো এইখানে কি ঘটবে? এই ব্যাকটেরিয়াটা যদি মারা যায় তাহলে এই ব্যাকটেরিয়ার ভেতরে যে প্লাজমিড বলো বা ডিএনএ বলো সেটা কি বের হয়ে আসবে না? এইটা বের হয়ে যদি তোমার এইটা একটা সুস্থ ব্যাকটেরিয়া গ্রহণ করে তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। এই পদ্ধতিটার নাম কি বলো তো ভাইয়া? ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন পদ্ধতিতে কি হয়? মৃত ব্যাকটেরিয়া থেকে, মানে যেই ব্যাকটেরিয়াটা মারা গেল সেই ব্যাকটেরিয়া থেকে যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা সেটা একটা ব্যাকটেরিয়া গ্রহণ করে। এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম ট্রান্সফরমেশন। আরেকটা পদ্ধতি আছে যার নাম হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনটা কি? ফাজ ভাইরাস। তোমরা সবাই ফাজ ভাইরাসের নাম শুনছো। ফাজ মানে কি? টু ইট বা ভক্ষণকারী ভাইরাস, যেমন টিটু ফাজ,
টিটু ব্যাকটেরিওফাজ, তাই না? তো এই ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম কখনো কখনো ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে। মানে ওই যে লাইটিক চক্রে মনে পড়ে, লাইটিক চক্রের মধ্যে যে টিটু ফাজ প্রথমে ব্যাকটেরিয়ামের উপর বসবে, তারপর ওখানে একটা ছিদ্র করে কি করবে, ওই যে টিটু ফাজের ডিএনএ, ফাজ ডিএনএটাকে ভেতরে প্রবেশ করিয়ে দিবে। ওই ফাজ ডিএনএ গিয়ে ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজ ব্যবহার করে একটা প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিন ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করবে, আর ফাজ ডিএনএটা রেপ্লিকেশন হবে এইটা। তো এই যে ফাজ ডিএনএর যে রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনের সময় ওই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিশে নতুন একটা মিক্স ডিএনএ তৈরি করতে পারে। পরে যে অপত্য ডিএনএ যেটা তৈরি হবে সেটাও কি করতে পারে বলো, সেটাও তোমার তার মধ্যে নতুন যে ডিএনএর সৃষ্টি হবে সেইখানে তোমার কি হতে পারে, ওই ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালসটা প্রবেশ করতে পারে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রান্সডাকশন। কি বলা হয়? ট্রান্সডাকশন। তাহলে তিনভাবে ব্যাকটেরিয়াতে জেনেটিক ম্যাটেরিয়ালস ট্রান্সফার হতে পারে। একটা হচ্ছে কনজুগেশন নালীর মাধ্যমে, একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে, একটা ট্রান্সডাকশনের মাধ্যমে। কনজুগেশন নালী হচ্ছে দুটো ব্যাকটেরিয়া যদি পাশাপাশি থাকে তার মধ্যে একটা কনজুগেশন নালী হয়ে প্লাজমিডে রেপ্লিকেশন হয়ে চলে যাবে। ট্রান্সফরমেশন হচ্ছে মৃত ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ম্যাটেরিয়ালসটা জীবিত ব্যাকটেরিয়াতে আসবে। আর ট্রান্সডাকশনটা হবে মূলত ফাজ ভাইরাসের মাধ্যমে, মানে লাইটিক চক্রের সাথে এটা সম্পর্কযুক্ত। এইভাবে ব্যাকটেরিয়াতে কি হয় বলতো, যৌন জনন হয়। আসলে যৌন জনন ঠিক না, জেনেটিক ম্যাটেরিয়ালস আদান প্রদান হয় বলে আমরা এটাকে যৌন জনন বলতে পারি। এক্স্যাক্টলি যৌন জনন কেন বলা যায় না? কারণ এখানে শুক্রাণু, ডিম্বাণু, গ্যামিট কোনো কিছু সৃষ্টি হয় না, এমনকি জাইগোটও সৃষ্টি হয় না। তো জাইগোট হবে না, নিষেক হবে না, গ্যামিট সৃষ্টি হবে না, এটা কেমন যৌন জনন, তাই না? এটা যৌন জনন এক্স্যাক্টলি বলা যাবে না। আচ্ছা, জোসেফ ল্যান্ডবার্গ তারপরে যে ইকোলাই ব্যাকটেরিয়াকে আবিষ্কারের জন্য 1958 সালে নোবেল পুরস্কার দিয়ে দিলাম। তো আমাদের আছেই নোবেল পুরস্কার, দিব না কেন? এবার আসো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। তোমাদেরকে আমি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়ার সময় বলছিলাম যে অর্থনৈতিক গুরুত্ব বললে শুধু উপকারিতা দিলে হবে না, অপকারিতাও দিতে হবে। তো ভাইরাসের যেহেতু অপকারিতা বেশি, ভাইরাসের অপকারিতা লিখবো আগে, উপকারিতা পরে। আর ব্যাকটেরিয়ার যেহেতু উপকারিতা অপকারিতা দুইটাই আছে, তুমি যে কোনো একটা আগে লিখতে পারো। তো এরা আগে কোনটা লিখছে? এরা আগে লিখছে উপকারিতা। তো উপকারিতা কি দেখো, অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা। ব্যাকটেরিয়া থেকে তোমার এই যে সাবটিলিন, পলিমিক্সিন প্রভৃতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, তাই না? অ্যান্টিবায়োটিক তোমার কি ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করে। তাহলে ব্যাকটেরিয়াকে মারার জন্য যে অ্যান্টিবায়োটিক সেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয়। ভাইরাসকে মারার জন্য যে ভ্যাকসিন সেটা কিন্তু ভাইরাস থেকেই তৈরি করা হয়, তাই না? তাহলে প্রত্যেকটা সমস্যার মধ্যেই তার সমাধান থাকে, যেখানে সমস্যা সেখানেই তার সমাধান থাকবে। তাহলে ব্যাকটেরিয়া মারার জন্য অ্যান্টিবায়োটিক সেটা কোথায় আছে? ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা যায়। আর ভাইরাসকে মারার জন্য ভ্যাকসিন ভাইরাস থেকেই তৈরি করা যায়। এবার আসো ব্যাকটেরিয়া দিয়ে কি কি রোগ হতে পারে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তার আগে দেখো কি কি প্রতিষেধক টিকা তৈরি করা যায়। ব্যাকটেরিয়া হতে কলেরার প্রতিষেধক, টাইফয়েড, যক্ষা এই রোগগুলোর প্রতিষেধক প্রস্তুত করা যায়। এছাড়াও তোমার ডিপিটি ভ্যাকসিন আছে যেটা ডিফথেরিয়া, হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কারের টিকা। তারপরে তোমার এই যে কোনটা কোন টিকা প্রস্তুত করে এটা দেখবা। কৃষিক্ষেত্রে দেখো মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে জৈব পদার্থ সঞ্চয় ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা আছে। এরা মাটির উপাদান হিসাবেও কাজ করে, জৈব সার এবং জৈব গ্যাস প্রস্তুত করে থাকে। মানে এই পার্টগুলো হচ্ছে কি জানো, মূলত রিডিং দেওয়ার একটা জিনিস। তোমাকে এটা সেলফ রিডিং দিতে হবে, যত বেশি রিডিং দেবা তত ভালো বুঝবা। আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধনে কি, যেমন অ্যাজোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগরূপে সেটা মাটিতে স্থাপন করে। অর্থাৎ এটা কি করে, মাটির উর্বরতা বাড়ায় না কমায়? অবশ্যই নাইট্রোজেনকে যেহেতু ফিক্সিং করে, নাইট্রোজেনকে যেহেতু ধরে, তাহলে অবশ্যই এটা মাটির উর্বরতা বাড়ায়। তারপর রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। বাংলাদেশের মুসুর ডালের মূলেও নডিউল সংযোগ করে রাইজোবিয়ামের তিনটি প্রজাতির নাম আছে দেখো। তারপর বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের তরুণ বিজ্ঞানী ডক্টর হারুনুর রশিদ এই নতুন ব্যাকটেরিয়ামের আবিষ্কারক। তাহলে এগুলো আসলে ইনফরমেটিভ জিনিস, তুমি দেখেই বুঝতে পারতেছো এগুলো বোঝানোর মতন আসলে কিছু নাই। মেইন বই থেকে তোমাকে এটা বারবার পড়তে হবে। নাইট্রিফিকেশন কাকে বলে?
অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন। অ্যামোনিয়া তো বোঝো NH3 আর নাইট্রেট কি NO3-। তাহলে অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকেই বলা হয় নাইট্রিফিকেশন। সাধারণত দুইটা উপধাপে ঘটে, যেমন তোমার এই যে এই স্থলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে আগে নাইট্রাইডে পরিণত করে, পরে নাইট্রাইড থেকে একটা হাইড্রোজেন অক্সিজেন বের হয়ে গিয়ে সেটা নাইট্রেট হয়। তো যাক, মনে করো নাইট্রিফিকেশন মানে হচ্ছে অ্যামোনিয়া থেকে আমি নাইট্রেট তৈরি করব। অ্যামোনিয়া থেকে যদি আমি নাইট্রেট তৈরি করতে পারি এটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তারপর পতঙ্গনাশক, কতিপয় ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো পোকামাকড় নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। পশু খাদ্য, তাই না, কৃষি খাদ্য এবং দুগ্ধ শিল্পে অবদান আছে, যেমন পশু খাদ্যে তোমার ইস্ট মিশাই দেওয়া হয়। তারপরে যে ইস্ট মিশ্রিত খাবার যদি খাওয়ানো হয় তাহলে গরুর দুধের গুণগত মান কি পেতে পারে, বৃদ্ধি পেতে পারে। তারপর এই যে ফলন দেখো, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। ধানের উৎপাদন শতকরা 31.8 এবং গমের উৎপাদন উৎপাদন শতকরা কত, 31.8 এবং গমের উৎপাদন শতকরা 20.8 বাড়ানো সম্ভব হয়েছে। এটা তো একটা ব্যাকটেরিয়ার উপকারিতা নাকি, অবশ্যই উপকারিতা। তারপর দেখো চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দুগ্ধ শিল্পে, পাট শিল্পে, এই যে পাটকে আমরা বলি সোনালী আঁশ, বাংলাদেশের সব থেকে বেশি পাট হয় কোথায় জানো, ফরিদপুরে। এটা মনে রাখবা, এটা মেডিকেল প্রিভিয়াস ইয়ারের অবজেক্টিভ, এটা BCS পরীক্ষাতেও আসছিল। তো এই পাটের আঁশটা তো গুরুত্বপূর্ণ, তাই না? তো এই পাটের আঁশ ছাড়ার জন্য ক্লস্ট্রিডিয়ামের একটা ভূমিকা আছে। চামড়া শিল্পে, বায়োগ্যাস তৈরিতে, মোটামুটি টেস্টিং সল্ট লবণ প্রস্তুতিতে, হ্যাঁ, যে খাদ্যদ্রব্যকে সুস্বাদু এবং মুখরোচক করার জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। এছাড়াও তোমার ভিনেগার প্রস্তুতি, ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি, অ্যাসিটন প্রভৃতি রাসায়নিক দ্রবণ প্রস্তুত করার জন্য তোমার কমার্শিয়ালি বা শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ামের ব্যবহার আছে। এছাড়াও দেখো মানব জীবনে এই যে আমরা খড় কুটা এগুলা খাইতে পারি না কেন বলো তো? দেখবা গরু ছাগল খড় খেয়ে ফেলে, আমরা কিন্তু খেতে পারি না, কারণ ওদের তো এইগুলোতে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটের মধ্যে থাকে মেইনলি সেলুলোজ। কার্বোহাইড্রেটের মধ্যে তোমার অনেকগুলা ক্লাসিফিকেশন আছে না, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে আছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তা আমরা মূলত স্টার্চ জাতীয় খাবারগুলো খাই, সেলুলোজ আমরা খেতে পারি না। কেন? কারণ আমাদের দেহের মধ্যে সেলুলোজ বিপাককারী যে এনজাইম সেলুলোজ এটা থাকে না। আর ওই যে গরু ছাগল ওদের সেলুলোজ থাকার কারণে ওরা এটাকে হজম করতে পারে। তারপর দেখো ভিটামিন তৈরি, মানুষের অন্ত্রে ইশেরিয়া কোলাই অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন B2, ফলিক অ্যাসিড, বায়োটিন উৎপন্ন করতে পারে। তাহলে এই ভিটামিনগুলোর নাম তোমার জন্য ভর্তি পরীক্ষা অসংখ্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো পরিবেশ উন্নয়নে, পরিবেশের সুরক্ষার গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার বা প্রাকৃতিক ঝাড়ুদার। তাহলে এই অবজেক্টিভটা কি গুরুত্বপূর্ণ না? দেখেই বোঝা যাচ্ছে অবজেক্টিভগুলো অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন কি আসবে জানো? প্রকৃতির ঝাড়ুদার বা প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় কোনটিকে? কোনটিকে বলো? ব্যাকটেরিয়াকে। তারপর পয় নিষ্কাশনে যে জৈব ওয়েস্ট পদার্থগুলোকে বা বজ্র পদার্থগুলোকে দ্রুত রূপান্তরিত করায় ভূমিকা রাখে। তেল অপসারণে, অনেক সময় দেখবা যে তেলের জাহাজ সমুদ্রে ডুবে যায় না? বা তেলের জাহাজ সমুদ্রে ডুবে গেলে তো মনে করো তেলের আস্তরণ পানির উপরে পড়ে। আমরা তো জানি তেলে আর জলে তো মিশ খায় না, মানে তেলে আর জলে তো মিশে না, তাই না? তো তেল তো মনে করো পানির উপরে ভাসে। তো তেল যদি পানির উপরে ভাসে তাহলে সূর্যের আলো তো পানির ভেতরে পৌঁছাতে পারে না, তখন আমাদের ইকোসিস্টেমটা বা বাস্তুতন্ত্রটা ব্যাহত হতে পারে। তো তখন আমরা কি করি জানো? তখন আমরা কিছু ব্যাকটেরিয়া ছেড়ে দিই ওর মধ্যে। এই যে সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াগুলো আছে না, এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াগুলো আমরা ছেড়ে দিই। তখন এই সিউডোমোনাসগুলো কি করে? ওই তেলটাকে ভেঙে দেয়। তেলটাকে ভেঙে দিলে তেলটা নষ্ট হয়ে যায়, মোটামুটি পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পাই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়ার উপকারিতা। মোটামুটি ভালোই উপকারিতা আছে না, 22টা পয়েন্ট আছে। ভাইরাসের তো তেমন উপকারিতা ছিল না, ভাইরাসের উল্টাপাল্টা উপকারিতা ছিল না। ওই যে খরগোশ নিধন করা, টিউলিপ ফুলের সৌন্দর্য বেড়ে যাওয়া, এই জাতীয় কিছু উপকারিতা ছিল। এইবার আসো ব্যাকটেরিয়ার অপকারিতা। অপকারিতা বলতে ব্যাকটেরিয়া কি কি রোগ সৃষ্টি করে, যেমন দেখো যক্ষার জন্য দায়ী হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, টাইফয়েড, সালমোনেলা টাইফি, তারপর কলেরা, ভিব্রিও কলেরা,
ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, তারপর অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, লেপ্রেসি বা কুষ্ঠরোগ, এই রোগগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এখন তোমাদের হবে কি জানো, এই পুরা অধ্যায় পড়ার পর তোমাদের মাথার মধ্যে কনফিউশন আসবে, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ। তো ভাইরাস ঘটিত রোগ মনে রাখার জন্য আমি একটা নেমোনিক্স, দেখো ভাইরাসের পর্বে বলা ছিল, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো, এরকম একটা নেমোনিক্স ছিল না? তাহলে ওগুলো হচ্ছে ভাইরাস সংগঠিত রোগ আর এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সংগঠিত রোগ। তারপর এই যে আমি তোমাদেরকে বলছিলাম এসটিডি, মনে পড়ে? এসটিডির ফুল মিনিং কী ছিল বলো তো? এসটিডির ফুল মিনিং ছিল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে যে রোগগুলো অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এক মানুষ থেকে অন্য মানুষে ছড়ায়। যেমন হ্যাপাটাইটিস বি পড়ানোর সময় আমি এটা বলছিলাম, হ্যাপাটাইটিস বি একটা এসটিডি। তো দুইটা ভাইরাস গঠিত এসটিডি ছিল, একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি আর একটা হচ্ছে এইচআইভি। এখন ব্যাকটেরিয়া গঠিত এসটিডি হচ্ছে তোমার সিফিলিস আর গনেরিয়া। ট্রিপোনিমা প্যালিডিয়াম নামক ব্যাকটেরিয়ামের কারণে হয় সিফিলিস, আর নাইশেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে কি হয়? গনেরিয়া। তো এই সিফিলিস আর গনেরিয়াটা হচ্ছে এসটিডি, মানে যৌনবাহিত রোগ। তাহলে এখানে মোটামুটি এই কথাগুলোই বলা আছে, গনেরিয়া আর সিফিলিস চিকিৎসা না করলে মৃত্যু হতে পারে। আচ্ছা, এবার অন্যান্য প্রাণীদের দেহে রোগ, মানে ব্যাকটেরিয়াকে শুধু মানুষের দেহে রোগ সৃষ্টি করে না, এটা উদ্ভিদ প্রাণীর দেহ রোগ সৃষ্টি করতে পারে। তো অন্য প্রাণীর কি? গরু মহিষের যক্ষার জন্য দায়ী কিন্তু সেই ব্যাকটেরিয়া। তারপর এই যে ভেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, এই প্লেগ রোগ তো অনেক মারাত্মক জানো তো, করোনার থেকেও মারাত্মক। একসময় তো প্লেগের কারণেই মনে করো যে 500 মিলিয়ন না 5 মিলিয়ন মানুষ জানি মারা গেছিল। তখন তো পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক মারা গেছিল কিন্তু এই প্লেগ রোগের কারণে। তারপর হাঁস মুরগির কলেরা, গলা ফোলা রোগ ইত্যাদিও ব্যাকটেরিয়া দিয়ে হয়। তারপর উদ্ভিদের রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি কি হয়? গমের টুন্ডু রোগ, ধানের পাতা ঝরা রোগ, আখের আঠা ঝরা রোগ। দেখো টুংরো ভাইরাস ছিল ধানকে, তাই না? ধানকে আক্রমণ করছিল টুংরো ভাইরাস, তার মানে ধানের টুংরো। তারপর কলার বাঞ্চি টপ এরকম ছিল না? তারপর সিমের বুশি ট্যান্ট এরকম রোগ ছিল। আর এইখানে ব্যাকটেরিয়া দিয়ে কি হচ্ছে বলো তো? গমের টুন্ডু রোগ, ধানের পাতা ধসা রোগ আর আখের আঠা ঝরা রোগ। তার মানে ভাইরাসের সাথে এগুলো তোমার একটু কষ্ট করে মিলাই পড়তে হবে। তারপরে লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, টমেটোর ক্যাঙ্কার, আপেলের ফায়ার ব্লাইট, তামাকের ব্লাইট, সিমের লিফ স্পট, এইগুলো তোমার রোগগুলো ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে নিশ্চয়ই তোমার টমেটোর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, আপেলের ফায়ার ব্লাইট, লেবুর ক্যাঙ্কার, এগুলো তো নিশ্চয়ই প্রাণীকে আক্রমণ করবে না? করবে। ধানের পাতা ধসা রোগ, এগুলো তো তোমার সব ব্যাকটেরিয়া সংগঠিত উদ্ভিদকে আক্রমণকারী ব্যাকটেরিয়া। তারপর দেখো খাদ্য পচে যায়, যেমন ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া কি করে জানো? খাদ্যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে এবং এতে মানুষের মৃত্যু ঘটতে পারে, মানে ফুড পয়জন হয়, হ্যাঁ, ফুড টক্সিসিটি হয়। এটাকে বলা হয় বোটুলিজম। কি বলা হয়? বোটুলিজম। কারণ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম নামক ব্যাকটেরিয়া দিয়ে এই বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি হয় বলে এটাকে বলা হয় বোটুলিজম। কি বলা হয়? বোটুলিজম। তারপরে মাটির উর্বরতা শক্তিকে বিনষ্ট, যেমন নাইট্রিফিকেশন প্রক্রিয়া, অনেক কিছু ব্যাকটেরিয়া নাইট্রেট ছিল না, ওই যেই ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধন বাড়ায়, ওই আবার তার উল্টা মেকানিজম করে নাইট্রোজেনে পরিণত করে দেয়, অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যেতে পারে। তো মাটিতে নাইট্রোজেন কমে গেলে কি হবে? উর্বরতা কমে যাবে। তখন আমরা যে কৃত্রিমভাবে নাইট্রোজেন দিব, ইউরিয়া সার, ঠিক আছে। তারপর তোমার ওই যে লোহার পাইপে কিছু ব্যাকটেরিয়া ক্ষত করে, যেমন আমাদের যে ওয়াশার যে পানির লাইনগুলো, হ্যাঁ, এই পানির লাইনের মাঝখানে দেখবা তোমার কিছু শৈবালের মতো ব্যাকটেরিয়া আক্রমণ জমে পানির লাইনকে ড্যামেজ করে দেয়। তারপর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে বিমানের জ্বালানিতে জন্মালে বিমান দুর্ঘটনা ঘটতে পারে। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। বিমানের জ্বালানির মধ্যে যদি ক্লস্ট্রিডিয়াম নামক একটা কিছু জন্মায়, ব্যাকটেরিয়া জন্মায়, তাহলে এটা কি করবে? তোমার অবশ্যই বিমানের জ্বালানি ঠিকঠাক কাজ করতে পারবে না, এটা বিমান দুর্ঘটনার একটা অন্যতম কারণ। তো মোটামুটি ব্যাকটেরিয়া শেষ। এখন দেখো এইখানে ভাইরাস আর ব্যাকটেরিয়ার কত পার্থক্য বলা আছে, এগুলা কিন্তু আমি তোমাদের সব পড়াইছি। তোমরা যদি ক্লাসগুলো করে থাকো রেগুলার, তোমরা বুঝতে পারবা। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া এককোষী, ভাইরাস অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, ভাইরাস পোষক দেহের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ব্যাকটেরিয়া পারে। এগুলো পড়ানো হয়েছে না? ভাইরাসের ডিএনএ আরএনএর যে কোনো একটা থাকে, আর ব্যাকটেরিয়াতে কি দুইটাই থাকতে পারে। গুড।
ভাইরাস তো কোনো কিছু খায় না, ওদের কোনো বিপাকীয় এনজাইম দরকার হয় না, কিন্তু ব্যাকটেরিয়ার তো বিপাকীয় এনজাইম থাকবে। তাহলে এইবার আসো কয়টা আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগের কথা, তোমার বইতে 2টা রোগের কথা আছে। একটা হচ্ছে ধানের ব্লাইট রোগ। ধানের ব্লাইট রোগটা আমরা একটু পড়ি। ধানের মারাত্মক রোগগুলোর মধ্যে ব্লাইট রোগটা অন্যতম, ঠিক আছে? আচ্ছা, এই ব্লাইট রোগের কারণ হচ্ছে তোমার দেখো এগুলো হচ্ছে অনেকটা রিডিং ভিত্তিক পড়া, বুঝছো? তেমন বোঝানোর কিছু নাই, একবার জাস্ট তুমি দেখো। ওই যে পেঁপের রিং স্পট রোগ পড়লাম না আমরা ভাইরাসে, অনেকটা রিং স্পট রোগের মতনই। হ্যাঁ, এটা হচ্ছে ধান গাছের ব্যাকটেরিয়াল ব্লাইট নামক রোগ সৃষ্টিকারী এই যে অরাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম না? তাহলে এটাতে হয় দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এইটা ইনফরমেশনটা আমার মনে রাখা লাগবে। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, স্পোর তৈরি করে না, কোনো ক্যাপসুল নেই, একটি মাত্র ফ্লাজেলাম থাকে। ফ্লাজেলাম তো বুঝছো, ওই যে ফ্লাজেলাল, একটি মাত্র ফ্লাজেলা, তাহলে মনোট্রিকাস, তাই না? মনোট্রিকাস, অ্যাট্রিকাস, অ্যামফিট্রিকাস, সেফালোট্রিকাস, এরকম পড়ছো না? এটা হচ্ছে মনোট্রিকাস। এখানে আর কোনো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নাই। তোমার দেখো রোগ লক্ষণটা তুমি রিডিং দিলেই বুঝবা। একাধিক উৎস থেকে রোগের সংক্রমণ ঘটতে পারে, যেমন রোগাক্রান্ত বীজ, রোগাক্রান্ত খড়, জমিতে পড়ে থাকা শস্যের অবশিষ্ট অংশ, পাতার ক্ষতস্থান, কাটা স্থান, লাগানোর আগে অনেক সময় চারার লম্বা পাতার আগা কেটে দেওয়া হয়, তাই না? অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ জলীয় বাষ্প, বৃষ্টি, জমিতে অধিক পানি এই রোগ বাড়াতে সহায়তা করে। এবার রোগের লক্ষণ কি কি? আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে এই রোগের সূচনা হয়। তারপর দেখো দৈর্ঘ্যে প্রস্থে বড় হয়। এই দেখো এগুলো রিডিং দিলে হবে। ক্রমশ হলুদ বা হলদে ধূসর বর্ণ হতে থাকে, ধীরে ধীরে হয়, তাই না? এইখানে দেখো ধানের ছড়া বন্ধা হয়, মানে ধানের ছড়ার মধ্যে ধান থাকে না, চিটা থাকে আর কি, ব্যাপারটা বুঝছো? ধানের শীষে কোনো ফলন হয় না, চিটাতে পরিণত হয়। এখন আমার সলিউশন কি? এখন হচ্ছে তো, রোগ তো হয়ে গেছে, এখন আমার রোগ হইলেই তো হবে না, আমাকে তো রোগটাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য তোমার কি করতে হবে? ব্লিচিং পাউডার 100 মিলিগ্রাম পার মিলিলিটার এবং জিঙ্ক সালফেট 2% দিয়ে বীজটাকে ভালো করে পরিষ্কার করে সেটা কি করতে হবে? জমিতে লাগাতে হবে। তারপর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে, যেহেতু ব্যাকটেরিয়ার সংক্রমণ, এখানে অ্যান্টিবায়োটিকের একটা ভূমিকা অবশ্যই থাকবে, কারণ অ্যান্টিবায়োটিকটা মূলত ব্যাকটেরিয়ামের উপরই কাজ করে, অ্যান্টিবায়োটিকটা ভাইরাসের উপর কাজ করে না। তারপর বীজ বোনা, চারা লাগানোর আগে জমিকে ভালোভাবে শুকাতে হবে, আবর্জনা থাকলে তা পুড়িয়ে ফেলতে হবে। রোপণের সময় চারা গাছের পাতা ছাঁটাই করা যাবে না, নাইট্রোজেন সার বেশি ব্যবহার করা যাবে না। হেক্টর প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে যদি গাছ ইনফেক্টেড বা আক্রান্ত হয়। আর বীজ বপনের পূর্বে 0.1% সিরিসান দ্রবণে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে ওই বীজ থেকে রোগ সংক্রমণের সম্ভাবনাটা কিছুটা কমে যাবে। তো দেখো এটা মোটামুটি তেমন কঠিন কিছু না, আমার মনে হয় তুমি পারবা। এবার আসো কলেরা। কলেরা রোগটা মোটামুটি তোমরা সবাই কলেরা রোগের সাথে পরিচিত, তাই না? কলেরা নিয়ে তোমাদের একটা ঘটনা ছিল, তোমাদের একটা ওই যে সহপাঠ না আনন্দপাঠ একটা বই আছে না, ওখানে একটা গল্প ছিল বুধা, তাই না? যে কাকতারুয়া গল্প সম্ভবত, ওই যে কাকতারুয়া গল্পে কেন্দ্রীয় চরিত্রের নাম কি ছিল? বুধা, তাই না? তো বুধার বাবা মা কিন্তু দেখবা যে কলেরা রোগেই মারা গেছিল, তাই না? তো এই সেই কলেরাটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরাটা একটা কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এই রোগের জীবাণুটার নাম কি? ভিব্রিও কলেরা। ভিব্রিও মানে কি ছিল বলো তো? আমি পড়াইছি। ভিব্রিও নামের অর্থ হচ্ছে কমা। ভিব্রিও নামের অর্থ কি? ভিব্রিও নামের অর্থ ছিল কমা। তাহলে ভিব্রিও কলেরার আকৃতি কেমন হবে? কমা আকৃতির। তাহলে এই ব্যাকটেরিয়ার আকৃতি একটু বাঁকা, কমার মতো। এর দৈর্ঘ্য 1 থেকে 5 মাইক্রন, প্রস্থ এত, একটি মাত্র ফ্লাজেলা থাকে। তাহলে মনোট্রিকাস। কলেরা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আমি কলেরা পড়ি নাই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কী ছিল বলতো? ওই যে ব্যাকটেরিয়ার 1 নম্বর ভিডিওতে বলছিলাম, ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্টের ল্যাগ বেশি। অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তো এর মধ্যে তো কলেরা ছিল না, তাহলে কলেরা কি হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কলেরা রোগের জীবাণু দেহে ক্ষুদ্রান্তের মিউকাসের সাথে লাগে এবং কলেরাজেন নামক টক্সিন মিশ্রণ করে। কলেরা হচ্ছে একটা অ্যান্টারোটক্সিন। দক্ষিণ এশিয়ার মধ্যে কলেরার অবস্থান সবথেকে মারাত্মক, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে কলেরাটা খুব বেশি হয়। এইখানে দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি আমি বলি যে কলেরা রোগের প্রধান লক্ষণ কি জানো? কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রবল উদরাময় বা ডায়রিয়া। একটা জিনিস খেয়াল করছো? প্রবল উদরাময় বা ডায়রিয়া। কলেরা রোগের প্রধান লক্ষণ কি বলতো? কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রবল উদরাময় বা ডায়রিয়া। তো
তো এই রোগে যে প্রচুর পরিমাণে পায়খানা হবে, তো এই পায়খানার প্রথম দিকে মল থাকবে, কিন্তু এক সময় তো পেটে খাবার নাই তোমার, আর কোনো মল থাকবে না, তখন চাল ধোয়া পানির মতো মল বেরোতে থাকবে। তারপর রোগীর দেহে জ্বর থাকবে, বমি থাকতে পারে, নাড়ির গতি খুব ক্ষীণ হয়, মানে পালস রেট কমে যায়। তারপরে শরীর কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এবং এক সময় মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আর মস্তিষ্কে যদি তোমার অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তখন অক্সিজেনের অভাবে ব্রেনের সেলগুলো ডেথ হতে থাকে, অর্থাৎ ব্রেনের সেলগুলো কি যেতে থাকে, মারা যেতে থাকে, এবং এক সময় তুমি অচেতন হয়ে যাবা। তারপরে দেহের মাংসপেশির সংকোচন এই রোগের একটি প্রধান লক্ষণ। তারপর প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাওয়ার কারণে তোমার দেহে একটি কি দেখা যাবে, পানি শূন্যতা দেখা যাবে, এবং একই সাথে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কারণ তোমার দেহে পানি নাই, তাহলে প্রস্রাব হবে কিভাবে। এবং সময় তোমার প্রচণ্ড পিপাসা পাবে, খিঁচুনি পাবে, রক্তচাপ এবং টেম্পারেচার কমে তাপমাত্রা 95 থেকে 96 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে। আমরা তো জানি আমাদের নর্মাল টেম্পারেচার কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা 95 ডিগ্রিতে নেমে আসে। রোগীর চোখ বসে যায়, দেহ বিবর্ণ হয়ে যায়, পানি এবং ইলেকট্রোলাইট হারানোর ফলে রক্তে প্রোটিনের মাত্রা বেড়ে যায়, রক্ত সংবহন তন্ত্র অচল হয়ে রোগীর কি হতে পারে, মৃত্যু হতে পারে। তো এখন এখানে করণীয় কি, যেহেতু অতিমাত্রায় লবণ এবং পানি বের হয়ে যাচ্ছে, তাই পানি এবং লবণকে সমন্বয় করার জন্য শিরার মাধ্যমে স্যালাইন দিতে হবে। যেহেতু শিরায় স্যালাইন দিতে হবে, এই স্যালাইনকে কি স্যালাইন বলবো আমরা, আইভি স্যালাইন, তাই না? আর যে স্যালাইন মুখ দিয়ে খাবো সেটাকে বলবো ওরাল স্যালাইন। দুই প্রকার স্যালাইনে দিতে হবে, একটা ভেইনেও দিতে হবে মানে শিরায়ও দিতে হবে, আর একটা খাবারের মাধ্যমেও দিতে হবে। এখন খাবারের মাধ্যমে যে স্যালাইন দিব সেটাকে কি বলবো, আমরা সবাই খাই না, ORS, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। ডিহাইড্রেশনের উল্টা রিহাইড্রেশন, মানে ইলেকট্রোলাইটটাকে আবার দিলাম। এটা তুমি ডাবের পানিও খেতে পারো, ডাবের পানিতে প্রচুর ইলেকট্রোলাইট থাকে, ঠিক আছে। ডাবের পানি এবং খাবার স্যালাইন দিতে হবে, আর শিরার মাধ্যমে তোমার আইভি ফ্লুইড দিতে হবে, এটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। এবং ডাক্তার যদি তোমাকে সাজেশন করে তাহলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়াও যেতে পারে, কারণ যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ অবশ্যই তার উপর অ্যান্টিবায়োটিক কাজ করবে, তাই তো নাকি। এবার আসো, কলেরার প্রিভেনশন কি। আমরা ছোটবেলা থেকে সবাই জানি কলেরা একটি পানিবাহিত রোগ। কলেরা একটি কী রোগ, পানিবাহিত রোগ, অর্থাৎ দূষিত পানি সেবনের মাধ্যমে আমার কি হতে পারে, কলেরা হতে পারে। অর্থাৎ ভালো পানি, ফ্রেশ বিশুদ্ধ পানি খেতে হবে, দূষিত পানি, বাসি খাবার, রাস্তার উন্মুক্ত খাবার, এগুলো বর্জন করতে হবে। মোটামুটি এই তো নাকি। তারপর কলেরার ভ্যাকসিন বা টিকা দিতে হবে, আর যদি কলেরা হয়েও যায় তাহলে ডাবের পানি বা স্যালাইন দিতে হবে নাকি। তো এরপরে হচ্ছে ম্যালেরিয়া চলে আসছে। তো ম্যালেরিয়া থেকে আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো মোটামুটি এখানেই ব্যাকটেরিয়ামের ক্লাস আমার শেষ। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।